জলবায়ু পরিবর্তন রোধে নেয়া কিয়োটো প্রোটোকল 2012 সালে শেষ হয়ে যাওয়ার পর কি হবে? কথাটা শুরু হয় 2007 সালে ইন্দোনেশিয়ার বালি সম্মেলনে। ওই সম্মেলনে বালি রোডম্যাপে বলা হয় 2009 সালে কোপেনহেগেন সম্মেলনে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। We will go forward and join consensus in this today. এ ঘোষণায় আশায় বুক বাঁধে বিশ্বের চরম দুর্গত মানুষজন। তাদের ধারণা এবার বোধহয় বন্যা, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙনের মতো প্রাকৃতিক বিপর্যয়ের খড়গ থেকে মুক্তি পাওয়ার উপায় বের করবেন বিশ্ব নেতারা। কোপেনহেগেন সম্মেলন ব্যর্থ হয় দুর্গত মানুষের আকাঙ্ক্ষা পরিণত হয় দুঃস্বপ্নে। এরপরও অভিযোজন তহবিল সহ বেশ কটি প্রস্তাব আশার আলো জাগায়। I was there in Copenhagen and the ambitions were very high. I think the legacy of Copenhagen is to have given momentum for the process and a push forward at the highest political level, which has some significant things, including financing for the adaptation for climate change, which Bangladesh needs, and voluntary commitment. তবে এবারে ডারবান সম্মেলন অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশের সম্ভাব্য 1.5 কোটি সহ মোট 40 কোটি উদ্বাস্তু মানুষকে জায়গা দিতে শিল্পোন্নত দেশগুলোর জনশূন্য এলাকায় বসতি স্থাপনের দাবি উঠাবে। You are responsible, but we are not responsible. You're absolutely right. If you look at the greenhouse gases in the atmosphere so far, a country like Bangladesh has no fault whatsoever in that. That is the fault of, for instance, the European Union countries, the United States, and so forth. And the biggest problem we're facing when it comes to global warming is the emissions that are yet to come from the largest countries, including China and India. উন্নয়নের নামে ঋণ নয়, জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসন ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর অর্থনীতিতে ক্ষতি হিসেব করে দায়ী দেশগুলোকে সালিশের মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ওঠাতে পারে তারা।